রাজন শিকদার অরব, তার পাশে বসে আছে আইনরি। ঘন ঘন অক্ষি পল্লব নাড়িয়ে কিছু দেখছে। হাসমুল দাঁড়িয়ে আছে একটু পেছনেই। ক্ষীণ গলায় অনেকটা আদেশের সুরে বলে ওঠে আইনরি, হাসমুল, আপনি একটু তালাব চাচার কাছে গিয়ে বলুন তো, আমি আজ হাঁসের মাংস খাবো, বলবেন ঝাল ঝাল করে যেন রান্না করে। হাসমুল মনে হয় বিরক্ত হলো। সে শটান হয়ে দাঁড়িয়েই রইল। আইনরি ভ্রু নাচিয়ে মিহি গলায় ধমকে উঠে বলল, কি হলো যান, দাঁড়িয়ে আছেন কেন? চাচাকে গিয়ে বলে আসুন। হাসমুল নাকের ডগা ফুলিয়ে বলল, যে যাইতেছি। হাসমুল কক্ষের বাইরে পা রাখতেই ব্যাকুল হয়ে ওঠে আইনরি। তড়িঘড়ি করে মোবাইল বের করে রাজন শিকদারের হাতের সামনে ধরে। রাজন শিকদার তার আঙুলে এখনো একটু জোর পান। আইনটি চট করে তাকে কিবোর্ড এনে দেয়, যাতে করে তিনি শুধু আঙুলের ছোঁয়ায় লিখতে পারেন। আইনটি তটস্থ গলায় বলল, দাদু প্লিজ, আজ চুপ করে থাকবেন না। আপনি তো সব জানেন তাই না? প্রাণের কি হয়েছে? ওর কি ছোটবেলায় কোনো অসুখ হয়েছিল? প্লিজ দাদু, কি হয়েছিল বলুন না। রাজন শিকদার কাঁপতে লাগলেন। মুখ দিয়ে গোগানি বের হচ্ছে। হাতটা উঁচু করতে গিয়ে যেন পারলেন না, ব্যর্থ হলেন তিনি। আইনটি ভয়াতুর চোখে চেয়ে বলল, প্লিজ দাদু, তাড়াতাড়ি করুন। হাসমুল বা প্রাণ যে কেউ এসে যাবে। রাজন শিকদার উতলা হয়ে উঠলেন। অতি কষ্টে কিছু একটা বললেন, কিন্তু তা বুঝতে সক্ষম হল না আইনজি। তিনি আঙুলের সাহায্যে কিছু একটা লেখার চেষ্টা করছেন। লিখলেনও, কিন্তু ততক্ষণে হাসমুল এসে পড়েছে। আইনজি মোবাইল লুকিয়ে ফেলে। উষারে উদিত প্রভাকরের হলদে মিহিরোদের ঝলমলে আবরণে অবগাহনে মত্ত বসুন্ধরা, বর্ণেশকে মৃদু শীতলতা, একজাক পাখির কুহুতন, মলয়ম পরিবেশে মন মাতানো সৌরভ, বেঘরে তন্দ্রায় আচ্ছন্ন নিষ্প্রাণ। বিছানার একপাশে বেসামাল সে, বিছানার সাথে বুক লেপটে আছে। আইনরি কিছুক্ষণ শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে রইল। মস্তিষ্কের নিউরনগুলো বেগতিক হারে চুরছে। শ্বাস ভারী হয়ে আসছে। ঘন তীব্র প্রবল নিঃশ্বাসের ভয়ালো আগ্রাসন। আর দেরি করা যাবে না। বেড সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা খালি দেখে স্বস্তির নিঃশ্বাস পেল আইনরি। পানিতে প্রায় 3টা ঘুমের ওষুধ মিশিয়েছে সে। এছাড়া আর কোনো পথ ছিল না তার। সারা রাত ঘুম হয়নি তার। রাজন শিকদার মোবাইলে 2টো শব্দ লিখেছেন, নিষ্প্রাণ, অসুস্থ। সিঁড়ি বেয়ে যখন নিচে এলো আইনরি, তখন কাউকে সে দেখল না। ভোর হয়েছে সবে। আলোর স্ফটিক ছড়াতে শুরু করেছে। ঘুমে নিমগ্ন বদ্ধ বুড়ি। আইনরি নির্বিঘ্ন চিত্তে বিশাল দরজাটার পাল্লাটা খুলে বাইরে বেরিয়ে আসে। ভয়ে তার বুকের কলিজা লাফিয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে আইনরি। শীতল সমীরণেও ঘেমে যাচ্ছে সে। কপাল আর নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম। শ্বাস চলছে বেগতিক হারে। গলায় দেখা দিয়েছে উষারতা। আইনরির জিভ লেগে আসে। শরীরের নিম্নাংশে কাঁপন শুরু হয়েছে। হাতের মুঠে থাকা চাবির ছড়ার দিকে তাকিয়ে বৃহৎ ঢোক গিলল। রাতে যখন নিষ্প্রাণ নিচে খেতে আসে, তখনই রাজন শিকদারের ঘর থেকে চাবি খুঁজে নিয়ে আসে আইনরি। দালানটির সামনে আসতেই বুক ধকধক করতে শুরু করে আইনরির। ময়লা পড়া দরজায় আলতো হাত ছোঁয়াতেই সমস্ত দেহপিঞ্জর কেঁপে ওঠে তার। মাকড়সার জাল, গুড়ি গুড়ি পোকার অবাধ বিচরণ লোহার দরজাটিতে। আইনরি ভয়াতুর চোখে চেয়ে রইল। সহসা কাঁপতে শুরু করলো তার হাত। সে কি ফিরে যাবে? দাঁড়িয়ে রইল আইনরি। নিজেকে ধাতস্থ করে সিদ্ধান্তে অটল হলো, যে করেই হোক সে ভেতরে যাবেই। চাবির ছড়াটার সবগুলো চাবি একের পর এক ট্রাই করে যাচ্ছে আইনরি। ভয়ে গা গুলিয়ে উঠল তার। সে কি চাবি আনেনি তাহলে? ভয়ে হিম হয়ে এলো তার উষ্ণ গাত্রবরণ। জমে এলো জল চোখের কোণে। আচমকা চাবি পড়ে যায় নিচে। চাবির ঝংকারে কেঁপে ওঠে আইনরি। অধর চড়িয়ে শ্বাস ফেলে। ধুলোয় মাখামাখি চাবির ছড়াটা নিয়ে আবারও একের পর এক ট্রাই করতে থাকে। ফট করেই খুলে যায় কালো রঙের বৃহদাকার তালাটি। আইনরি সুপ্ত শ্বাস ফেলে। খুশিতে চকচক করে ওঠে তার আখিদ্বয়। ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে 2 হাতে দরজায় ধাক্কা মারতেই ক্যাটক্যাট আওয়াজে তা খুলে যায়। ভেতর থেকে হুড়হুড় করে বদ্ধ বায়ু বেরিয়ে আসে। আইনরির দম আটকে আসে। শুষ্ক কটকটে উষ্ণ বায়ু। ভয়ে জড়ানো কম্পিত গায়ে এগোতে থাকে সে। দালানটার ভেতরে তমসাচ্ছন্ন। দরজা জানালা বন্ধ হওয়াতে ভেন্টিলেটর দিয়ে আসা আলোয় আবছা লাগছে সব। আইনরির শরীর ভারী হয়ে আসে, যেন এখনই সে বরফ হয়ে যাবে। বিস্তৃত মেঝেতে ধুলোর স্তূপ। আইনরির শ্বাসরুদ্ধ হয়ে আসে। হাঁসফাঁস করে সে। তার হৃদস্পন্দন দমদম করছে, যেন ব্যবচ্ছেদ ঘটাবে তার দেহের। বুকের অভ্যন্তরে কম্পিত বস্তুটা যেন ছিটকে বেরিয়ে আসবে। আইনরি একটা লম্বা শ্বাস নেয়। ধাতস্থ হয়ে পুরো দালানটাতে চোখ বুলায়। ছোট একটা সিঁড়ি। আইনরি পা বাড়ায়।
ধিম ধিম করে এগিয়ে যাচ্ছে সে। বক্র আকৃতির সিঁড়ি বেয়ে উপরে উঠছে আয়েন্দ্রি। সিঁড়ির রেলিংয়ে হাত রাখতেই শিরশির করে ওঠে তার শরীর। দেয়ালে দেয়ালে যেন ফিসফিসানি চলছে, নীরব ঘাত প্রতিঘাত। আয়েন্দ্রি শুনতে পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। ঝুলন্ত মাকড়সার জালে আচ্ছন্ন সব, গুমুট অনুভূতি, কাল সে আচর, যেন সর্বশান্ত এক মূর্ত প্রতীক। আয়েন্দ্রি প্রভঞ্জনে কম্পন শুনতে পায়। চকিতে বিদঘুটে এক শব্দ। লাফিয়ে ওঠে আয়েন্দ্রি। একটা টিকটিকি লাফিয়ে পড়েছে তার গায়ের উপর। ভয়ে চেঁচিয়ে সিঁড়ির উপর বসে পড়ে সে। সাহস সঞ্চার করে উঠে দাঁড়ায়। বুক ভরে শ্বাস নিল সে। আয়েন্দ্রির গলা শুকিয়ে এসেছে। একটু একটু করে পা বাড়াতে থাকে। দোতলা করিডোরে এসে থামে সে। সরু করিডোরের এক পাশে কক্ষ, অন্য পাশে দেয়াল। আয়েন্দ্রি গুটগুট করে এগিয়ে যাচ্ছে। বিছানো জড়ানো সরু পাতলা জালের ব্যবচ্ছেদ ঘটিয়ে দরজায় হাত দেয়। একটু জোরে ধাক্কা দিতেই খটখট আওয়াজ তুলে খুলে যায় দরজা। ভেতর থেকে তপ্ত বায়ু বেরিয়ে আসে। আয়েন্দ্রি দ্রুত সেখান থেকে সরে আসে। কেশে ওঠে সে। শূন্য স্থবির নীরব পরিবেশে আয়েন্দ্রির কাশির শব্দ মাতম শুরু করেছে। ঘাবড়ে যায় আয়েন্দ্রি। ঘন ঘন শ্বাস ফেলে রয়ে শয়ে কক্ষের ভেতরে ঢোকে। 3 ধারের জানালা বন্ধ হওয়ায় আবছা অন্ধকার। দেয়ালের পলেস্তার খসে পড়েছে। গা ছমছম করছে আয়েন্দ্রির। ধুলোর আস্তরণে চাপা দীর্ঘশ্বাস। আয়েন্দ্রি চারিদিকে ভালো করে দেখে। কিছু নেই সেখানে। সন্তর্পণে বেরিয়ে আসে আয়েন্দ্রি। একটু সামনে এগিয়ে আরও একটা কক্ষ। আয়েন্দ্রি সেই কক্ষে প্রবেশ করে। আশ্চর্য হলেও সত্য, দালানটার বাইরের দরজা বৃহৎ তালা থাকলেও ভেতরে কোথাও কোনো তালা নেই। যেন যে কেউ ইচ্ছে করলেই ভেতরে যেতে পারে। আয়েন্দ্রি সেই কক্ষে ঢোকে, কিন্তু সন্দেহ করার মতো বা প্রয়োজনীয় কোনো কিছুই পেল না সেখানে। আয়েন্দ্রি হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আলোর স্ফুলিঙ্গ ছড়াতে শুরু করলেও দালানের ভেতর তার অস্তিত্ব খুবই ক্ষীণ। আয়েন্দ্রি চলতে শুরু করেছে। এমন আরও কয়েকটা কক্ষ, সবই এক। কিন্তু একদম শেষের কক্ষের সামনে এসে থমকে গেল আয়েন্দ্রি। তাতে একটা তালা ঝোলানো। আয়েন্দ্রি বিস্মিত চোখে তাকায়। খুঁতখুত করছে তার অন্তঃকরণ। আয়েন্দ্রি ফাঁকা ঢোক গিলল। চাবি? এখানে চাবি কোথায় পাবে সে? হাতে থাকা চাবির ছড়া নিয়ে শশব্যস্ত হয়ে তালা খোলার চেষ্টা করতে থাকে। নির্দিষ্ট চাবি তালাতে পড়তেই খট করে খুলে যেতেই আয়েন্দ্রির চোখে মুখে খেলে যায় তীব্র উচ্ছ্বাস। 2 হাতে সজোরে দরজা ঠেলে ভেতরে ঢোকে আয়েন্দ্রি। কিন্তু হতাশ সে। সেই একই অবস্থা। আয়েন্দ্রির মস্তিষ্কে নিউরনের চাপ সৃষ্টি হয়। এই কক্ষে তালা কেন ছিল? আয়েন্দ্রির জানালার কাছে এগিয়ে যায়। কাঠের জানালার পাল্লা খুলে দিতেই প্রভাকরের দীপ্তরশ্মি ভুরভুর করে ভেতরে প্রবিষ্ট হয়। আয়েন্দ্রি বাকি দুটো জানালাও খুলে দেয়। এক কালো গহ্বর যেন প্রাণ সঞ্জীবনী ফিরে পেল। আলোয় আলোকিত কক্ষের দেয়ালে তাকাতেই চকিত হয় আয়েন্দ্রি। পিঁপড়ার একটা ভারী দল দেয়াল বেয়ে চলছে। তেলাপোকা খেলছে লুকোচুরি। টিকটিকি যেন জামাই ষষ্ঠীতে এসেছে। আচানক বুক ধরপড় করে ওঠে আয়েন্দ্রির। প্রকট হতে থাকে সেই ভয়ঙ্কর সিটির সুর। আয়েন্দ্রি দরজার দিকে তাকাতেই ধরাস করে লাফিয়ে ওঠে তার কলিজা। নিষ্প্রাণ নিষ্প্রাণের গোলাকার ওষ্ঠা ধরে সেই পরিচিত সুর। আয়েন্দ্রি ভয়ে সিটিয়ে যায়। নিষ্প্রাণ চোখে হাসে। সিটি বন্ধ করে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। চকচকে চোখে আয়েন্দ্রির দিকে তাকাতেই ভয় কাতরে গলায় বলে ওঠে সে, প্রাণ, তুই? নিষ্প্রাণ স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ আমি। কেন? আয়েন্দ্রির আত্মা শুকিয়ে আসে। থরথরিয়ে কাঁপছে সে। গলার স্বর বসে আছে। কম্পনরত গলায় বলল, তুই এখানে? নিষ্প্রাণ ধীর পায়ে আয়েন্দ্রির সামনে গিয়ে দাঁড়ায়। আয়েন্দ্রির উদ্ভাসিত চাহনিতে ভয়ের উত্তাল স্রোত। তা নামছে অরবে। নিষ্প্রাণ ঘাড় বাঁকিয়ে একবার কারো নজরে দেখল আয়েন্দ্রিকে। ফট করে হেসে ঠাস করে এক চর বসায় আয়েন্দ্রির গালে। ধুম করে মেঝেতে লেপটে পড়ে আয়েন্দ্রি। জমা ধুলো উড়ে গিয়ে আয়েন্দ্রির স্মরণালীতে প্রবেশ করে। খুসখুসে কাশি হয়। আয়েন্দ্রি নিষ্প্রাণের দিকে চাইতেই দেখল ভয়ঙ্কর কোনো সত্তাকে। আয়েন্দ্রির চুলের গোছা তখন নিষ্প্রাণের মুঠোয়। খামচে ধরে আয়েন্দ্রির মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, কেন এসেছিস এখানে? তোকে কতবার বলেছি বাড়ির বাইরে বের না হতে, তবু বের হলি। কি জানতে চাস তুই? আয়েন্দ্রির ঠোঁটের কোণ কেটে লহু গড়িয়ে পড়ছে। বিমর্ষ বিধ্বস্ত ভঙ্গুর চাহনি। অনুনয়ের সুরে বলল, প্রাণ, আমার কথা শোন। দাঁতের সাথে দাঁত কেটে ধরে অদ্ভুতভাবে হাসছে নিষ্প্রাণ। ধারালো গলায় বলল, কি বলবি তুই? পানির সঙ্গে ঘুমের সুদ মিশিয়েছিলি?
মিসকাতের সাথে এত কথা তোর, আমার চেয়ে বেশি বিশ্বাস করে ওকে, তাই না? আইনরির বিস্ময় আকাশ ছুল। পূর্ণ নজরে নিষ্প্রাণের দিকে চেয়ে বলল, আমার লাগছে প্রাণ, প্লিজ ছাড়। ক্ষুব্ধ নিষ্প্রাণ মুখ বিকৃতি করে বলল, তোর সাহস হলে কি করে এখানে আসার? হ্যাঁ, মিসকাত যা বলেছে তা সব সত্য। আমি আমার পুরো পরিবারকে আগুন জ্বালিয়েছি, জীবন্ত। এই ঘরেই আমি দাঁড়িয়েছিলাম, নিজের চোখে দেখেছি সেই আত্মচিৎকার, শুনেছিও। আইনরি মনে হলো কেউ তার হৃৎপিণ্ড টেনে হিঁচড়ে বের করে নিচ্ছে। রক্তের স্রোত বইছে তার সারা শরীরে। নিষ্প্রাণ সেই মুঠোভর্তি হাতে আইনরির মাথাটা মেঝেতে বিকট আওয়াজে ঠেসে ধরে। চিৎকার করে ওঠে আইনরি, তার কপাল চিরে রক্তের প্রসবন ঝরছে। আইনরির শরীর জমে আসে, চোখ ঝাপসা উঠে থাকে। নিষ্প্রাণের ভয়াল আগ্রাসনের আরো অনেক কিছুই যে দেখা বাকি। পরিত্যক্ত সরোবরে ফোটা এক বৃষ্টিস্নাত ভোরের স্নিগ্ধ অপার্থিব মহাচ্ছন্ন সরু রুহু ছিল নয়নতারা। কিশোরী নয়নতারার কোমলাঙ্গ দেহের প্রতিটি ভাঁজে ছিল নয়ন মোহন রূপ। ভাগ্যবিধাতার দেওয়া নৈসর্গিক সৌন্দর্যের এক দৃশ্যমান আধার ছিল নয়নতারা, যার মুক্ত ছাড়া হাসি যে কোনো পুরুষের হৃদয়ে কাঁপন ধরাতে ক্ষণপলি ব্যয় করে, যার চঞ্চল অন্তঃকরণে চলে প্রাণ প্রাচুর্যের অবিশ্রান্ত ধারা। দেদীপ্যমান তার অঙ্গে প্রাণ সুধায় মত্ত হতে পুরুষের অভিপ্সাপূর্ণ নজর সবসময় ওত পেতে থাকে। কিন্তু তার দিকে বাড়ন্ত নজরের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন রাজন শিকদার। চড়ুই পাখির মতো সারাক্ষণ টই টই করেই দিবসের অবসান ঘটে নয়নতারার। নিষ্প্রাণের বয়স তখন 10, নামের মতোই প্রাণহীন এক শিশু সে। স্কুলে যাতায়াত ছাড়া বাড়ির অন্দরমহলের বাইরে তার বিচরণ অতি নগণ্য। নিষ্প্রাণ তার জন্মের সময় কাঁদেনি, ডাক্তাররা তো তাকে প্রায় মৃত বলেই ঘোষণা করে ফেলেছিলেন, কিন্তু বেঁচে উঠেছে। নিষ্প্রাণের একমাত্র সঙ্গী ছিল নয়নতারা, একদম নিষ্প্রাণের বিপরীত চরিত্র। নিষ্প্রাণকে জ্বালাতনে মহাজাগতিক সুখ অনুভূত হয় নয়নতারা। তার মোক্ষম হাতিয়ার ছিল 3টা শব্দ, যা শুনতেই কেঁদে বুক ভাসাত নিষ্প্রাণ। বিয়ে করবি আমায়? ব্যাস, নিষ্প্রাণকে আর কি পায়? দাদু, মা, বাড়ির সকলের কাছে চলে বিচারের প্রার্থনা। কিন্তু এত ভয়ঙ্কর অপরাধের শাস্তি কখনো দেয়া হয়নি নয়নতারাকে। রাজন শিকদারের ছেলেদের মানুষের মতো মানুষ করার আপ্রাণ প্রয়াসে ব্যর্থ তিনি। এক বিধবা মেয়ের সাথে তিনি বড় ছেলের বিয়ে দেন। নিষ্প্রাণের সৎ মায়ের বিয়ের দিনই তার স্বামীর মৃত্যু ঘটে। এই মেয়েকেই তিনি পুত্রবধূ করে ঘরে তোলেন। তাতে অবশ্য তার ছেলের আপত্তি ছিল না। বড় ছেলের ঘরে জন্ম নেয় পরপর 2 নাতিন। খুশি ছিল পুরো পরিবার, কিন্তু মেজ ছেলের বিয়ের 8 বছর পরও কোনো সন্তানের মুখ দেখা হলো না তাদের। ঘটল অঘটন। তাদের বাড়ির কাজের মেয়ে ছিল নিষ্প্রাণের মা মেরুন। রাজন শিকদার হইহুল্লোড় পছন্দ করতেন না, তাই বাড়ির যে কোনো অনুষ্ঠান হতো পাশের দালানে। সেদিনও ছিল জলসাঘর। একটা কেস জেতার খুশিতে 2 ভাই মদ্যপানে মশগুল ছিল। মেজ ছেলে কমল সেখানেই চেতন হারায়, কিন্তু নেশার্ত নিষ্প্রাণের বাবা কায়সার ঝাঁপিয়ে পড়েন মেরুনের উপর। ঘটনা জানাজানিতে শরমে মাটিতে মিশে গেলেন রাজন শিকদার। মেরুনের বাবার জোড়াজুড়িতে কায়সারের সাথে বিয়ে হয় মেরুনের। নীরবে সবটা সহ্য করলেন কায়সারের প্রথম স্ত্রী। বছর ঘুরতেই সন্তান সম্ভবা হলেন মেরুন, জন্ম দিলেন নিষ্প্রাণকে। কায়সারের প্রথম স্ত্রী সাথী এবার নিজের আক্রোশের প্রকাশ ঘটালেন। কেড়ে নিলেন দুধের শিশু নিষ্প্রাণকে তার মায়ের বুক থেকে। তাকে বন্দি করলেন সেই দালানের কোণার ঘরটাতে। ছেলে সন্তানের জন্ম দিয়ে এ সম্পত্তির ভাগ তো তিনি কোনো কাজের মেয়েকে দিতে পারেন না। মেরুনকে দেওয়া হতো অচেতন থাকার ওষুধ। কায়সার ঠিক সময়ে তার মতলব বুঝে নেন। সেসব নিয়ে তার মাথা ব্যথা নেই। বড় হতে থাকে নিষ্প্রাণ তার সৎ মায়ের কাছে। একদিন উত্তাপিত প্রভাতে আগমন ঘটে নিষ্প্রাণের ছোট ছেলে খসরুর। তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। নিষ্প্রাণের বড় বোনের বিয়ে হয়ে যায়, আর ভয়ালো সে রাত ছিল নিষ্প্রাণের ছোট বোনের জন্মদিন। ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে মানুষটা ছিল আলাদা। নয়নতারা। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে নিষ্প্রাণ। উদাস চোখ ভর্তি ক্ষোভ, কণ্ঠে মলিনতা। শান্ত চোখে চাইল আইনরির দিকে। বাম হাতে ভর দিয়ে বসে আছে আইনরি, তার ঠোঁটে জড়ানো রক্ত। কপালের মাঝে প্রবাহমান রক্তের স্রোত মন্থর। আইনরির ক্ষুদ্র 2 চোখের ঝাপসা চাহনি, তার ঘরমাক্ত রঞ্জিত মুখে ধুলোর লেপন। সরু পাতলা কিছু একটা লেগে আছে জমাট রক্তে। ধুলার আচ্ছাদনে খরা লেগেছে জীবন্ত কেশে। মেঝেতে লেগে থাকা রক্ত জমাট হয়ে আছে, তাতে মিশেছে বর্ষ পুরনো ধুলো। নিষ্প্রাণ মৃদু হাসল, নিরুদ্বেগ গলায় বলল, এই বাড়িতে আমার আর তারার আশা নিষিদ্ধ ছিল। আমরা কখনো আসতাম না।
তারা আসলেও সঙ্গে হেকমত চাচা থাকতেন। তবে তখন অনুষ্ঠান হলেই একদিন বাবাকে আসতে দেখলাম আমি, তার পিছু নিলাম। পিছু পিছু এই পর্যন্ত এসে থমকে যেতে বাধ্য হলাম। বাবা এই বন্ধ ঘরে ঢুকলেন, কিছু সময় পর বেরিয়েও গেলেন। আমি বাইরে থেকে কারো আওয়াজ শুনেছি। সেই প্রথম আমি আমার মায়ের কণ্ঠ শুনেছি, যা ছিল তার আর্তনাদ। দেখেছিল আমি ওই যে দরজায় যে হোল দেখছিস, ওটা দিয়ে। থামল নিষ্প্রাণ। মিষ্টি রকম হাসল সে। ওই বয়সে বুঝতে না পারলেও এখন তো জানে সেদিন সে কি দেখেছিল। আইনরির রুহু কেঁপে ওঠে। কোনো সন্তানের জন্য এই দৃশ্য স্বাভাবিক নয়। নিষ্প্রাণ আবার বলল, আমি কাউকে কিচ্ছু বলিনি। তার আগে বলেছি, ওকে ছাড়া ওই দৃশ্য কাউকে বলার মতো আমি সাহসও পাইনি। একদিন আমি আর তারা এসেছিলাম বাবার পিছু পিছু। তারা বুঝতে পেরেছিল কি ঘটেছে আমার মায়ের সাথে। বাবার স্ত্রীও সেদিন খুব ঝগড়া করেছিল বাবার সাথে। তারা সবটা শুনে কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু আমি পারিনি। রোজ চুরি করে এসে ওই ছিদ্র দিয়ে তাকে আমি দেখতাম। ওই যে কোনোটা দেখছিস, এখানেই বসে থাকতো, কখনো শুয়েও থাকতো। আমার কষ্ট হতো, কেন জানি না, তবুও কষ্ট হতো। তারাকে বললে ও আমাকে সবটা বলে দেয়। মা ছিল সে আমার, তবু একটু কষ্ট হয়নি আমার। কেন হয়নি বলো তো? আমি নিষ্প্রাণ বলে একদিন আমি আর তারা এসে দরজা করে দিই। চাবি আমি আমার বাবার ঘর থেকে চুরি করে আনি। ভদ্রমহিলা আমাকে দেখে আঁতকে ওঠেন, জড়িয়ে ধরে কাঁদেনও। কিন্তু একটু পরেই সব শেষ। আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, কারণ সে তো আমাকে চেনেই না, দেখেনি তো আমাকে। তার সন্তান তো ছিল এইটুকু, আমি তো 10 বছরের। আমার মা পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। ড্রাগসের নেশা কমে এসেছিল তার। দৌড়াতে দৌড়াতে ওই বাড়ি চলে যায়। বাবা বাড়িতে ছিলেন না, দাদু আর হেকমত চাচা কাজে বেরিয়েছিলেন। বাবা স্ত্রীর পরমে এসেছিল সেদিন, তারা ঘরে ছিলেন। আমার মা আমার চোখের সামনে করিডোর থেকে লাফিয়ে পড়ে। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আইনরির বুক ভার হতে লাগলো, টপ টপ করে ঝরতে লাগলো জল। নিষ্প্রাণ অনুভূতিহীন চোখে চেয়ে অধরকণে হাসল। আইনরি বিস্মিত, এই ছেলে কি করে হাসে? আমার মায়ের কবর হলো বাড়ির পেছনে। কবর নয়, তাকে পুঁতে দেওয়া হলো সেখানে। আমি শুধু দেখেছি। শ্বাস ফেলল নিষ্প্রাণ। সিটি বাজতে শুরু করলো। আইনরির কান ধরে হাসলো। খিলখিলিয়ে হেসে ওঠে নিষ্প্রাণ। হাসি থামিয়ে নরম চোখে চাইল তার ধ্রুবতারার দিকে। মেয়েটাকে ভীত মনে হচ্ছে। নিষ্প্রাণ বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলে, আমার ছোট চাচি তখন প্রেগনেন্ট। তার স্বামীর চতুর নজর তখন নয়ের তারের ওপর। আমার মনে হলো, মানে এখন মনে হচ্ছে, হাজার হোক পুরুষ মানুষ তো, ক্ষুধার্ত হায়নার চেয়েও জঘন্য। বৌমা হতে চলেছে, দীর্ঘ সময়ের ব্যাপার। তারা সেদিন খুব সেরেছিল, ঠিক বাবা স্ত্রীর মতো। এক পরি ছিল আমার নয়নতারা, শুধু উড়তে পারতো না বলে। চাচির সাথের অনুষ্ঠান চলছিল। দেশের বাইরে মানুষ হয়েছে তো, দেশীয় আবহাওয়া ঠিক হজম করতে পারছে না, অসুস্থ হয়ে পড়ল। অনুষ্ঠান শেষ হওয়ার পর তারাকে দায়িত্ব দেওয়া হলো সব কাজ করতে। বাড়ির অন্য কাজে লোকরা বাইরে ব্যস্ত ছিল। আমার ছোট চাচা সেদিন তার সুযোগ পেয়ে গেল। এই ঘরটাই ছিল। তারার চিৎকারের প্রতিটি ইট সেদিন কেঁপেছে, আর আমি কেঁদেছি। নিজের ঠোঁট কামড়ে ধরে নিষ্প্রাণ। ঝরা হাসে, সিটি বাজায়, নিজেকে ধাতস্থ করে পুনরায় বলল, সেদিনও আমি সবটা দেখেছি, সবটা নিজের এই 2 চোখে। চাচা চলে যায়, আমার তারা ঠিক তুই যেখানটায় বসে আছিস এখানটাতেই ছুঁয়েছিল। ওর পুরো শরীর ছিল রক্তরাঙা। আমি ওর সামনেই দাঁড়িয়েছিলাম। 2 পা এগোতেই চিৎকার করে ওঠে তারা, বলে, ছবি না আমাকে, আমি নষ্ট হয়ে গেছি, কাছে আসবি না আমার। তারা আবার কাঁদল, তবে এবার নিঃশব্দে। আমি আমি তাকিয়েই রইলাম। মানুষ আবার নষ্ট হয় কি করে বলতে পারিস ধ্রুবতারা? পারিস না তো, পারবিও না। হয়, মানুষ সত্যি নষ্ট হয় যখন তাদের ভেতরটা কেউ ছিন্ন ভিন্ন করে রক্তাক্ত করে।
তখন মানুষ নষ্ট হয়। আমি দৌড়ে আসলাম দাদুর কাছে। দাদু আর একবার চাচাকে নিয়ে গেলাম সেখানে। বললাম, ছোট চাচু তারাকে কষ্ট দিয়েছে। আমার তারা কষ্ট পাচ্ছে দাদু, আমার তারা কষ্ট পাচ্ছে। নিষ্প্রাণের গলা ধরে হাসল। সে কিছুক্ষণ জানলার দিকে চেয়ে থাকল। ভোরের আকাশের প্রতিমা জাগ্রত হয়েছে, তার বিকীর্ণ আলোয় ধরায় নেমেছে আলোক জমে। তারাকে হাসপাতালে নেওয়া হয়নি, বাড়িতে ওর চিকিৎসা চলে। এই ঘরেই ছোট চাচা চাচির পায়ে পড়লেন, ক্ষমা চাইলেন, মেনেও নিলেন। হাজার হোক স্বামী তো। দাদু আবারও আমাকে ঠকালেন, নিজের ছেলেকে বাঁচাতে আমার তারাকে হারিয়ে দিল। 3 দিন ওর ব্লিডিং হতে থাকে। কি করেছিল ছোট চাচা আমার তারার সাথে জানি না আমি। দাদু আমাকে নিষেধ করেছিল তারার কাছে আসতে, তবুও আমি সেদিন এসেছিলাম। তারা কথা বলেছিল আমার সাথে, আর একটা জিনিস চেয়েছিল, মৃত্যু। আটকে ওঠে আইনরি। তার শীতল শ্বাস মুহূর্তেই গড়গড় করে বের হতে লাগলো, কাঁপতে লাগলো সারা শরীর। নিষ্প্রাণ সরব গলায় বলল, আমার এই হাত দিয়ে আমি ওর প্রাণ নিয়েছি। এই হাত দিয়ে। আমার এই ছোট্ট হাতও অনেক কিছু করতে পারে সেদিন আমি বুঝতে পেরেছি। দাদু এসে এখানে দাঁড়ালেন। তাকে বলেছি আমি আমি মেরে ফেলেছি আমার তারাকে, মেরে ফেলেছি। তারার ঠিকানা হলো সেই গাছতলা, আমার মায়ের পাশে। তারপর এই নিষ্প্রাণ সত্যি নিষ্প্রাণ হয়ে গেল। নিষ্প্রাণ সরল চোখে তাকায় আয়নরির দিকে, কোমল হাসে। নেমে এলো মৌনতা। আয়নরির মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, ঝিমঝিম করছে স্নায়ুতন্ত্রী। মনে হচ্ছে এখানেই সব শেষ হয়ে যাবে। চট করেই বলে ওঠে নিষ্প্রাণ, আমার এই হাত সেদিন সত্যি কিছু করেছিল। আমার বোনের জন্মদিন ছিল, সবাই সেদিন খুব খুশি। খুশি ছিল না 3 জন মানুষ, আমি, দাদু, হেকমান চাচা। তারা তো নিজেদের কষ্ট সয়ে নিয়েছে, কিন্তু আমি পারিনি। দাদু ঘুমের ওষুধ খেতেন। একদিন তারাকে দেখেছিলাম সেই ওষুধ, ঘুম। আসলেই সবার ঘুমের প্রয়োজন। আমার মাথায় একটা বুদ্ধি এলো। দাদুর কাছ থেকে জেনে নিয়ে তার সব ঘুমের ওষুধের পাতা আমি নিয়ে নিলাম। সেগুলো মিশিয়ে দিলাম অনুষ্ঠানের জন্য করা সেই স্পেশাল শরবতে, যা হেকমত চাচা নিজ হাতে বানিয়েছেন। বিকেলে শুরু হওয়া অনুষ্ঠান আরও জমজমাট হলো, কিন্তু মানুষগুলো শান্ত হয়ে গেল। ঘুমপুরিতে রূপান্তরিত হলো এই জলসা বাড়ি। বাড়ির বাইরেই তো রান্না হয়েছিল, কেরোসিন ছিল সেখানে। দেখেছি আমি কি করে কেরোসিন ঢেলে আগুন জ্বালাতে হয়। সেই কেরোসিন তেল এনে ওদের এই ঘরে আমি ঢেলে দিয়েছি। তারপর ছোট্ট একটা আগুনের শিখা, ব্যাস আমার কাজ শেষ। অট্ট হাসিতে ফেটে পড়ে নিষ্প্রাণ। আইনটির মনে হলো সেই আগুন এখনো জ্বলছে। চিৎকার করছে সেই মানুষগুলো, আর তাদের চিৎকারে প্রাণ খুলে হাসছে নিষ্প্রাণ, বেপরোয়া উদ্ভ্রান্ত উন্মাদের মতো। নিষ্প্রাণ উঠে দাঁড়ায়, ধীরপা চালিয়ে আইনরির সামনে গিয়ে বসে। কোনো ব্যবধান রাখল না। আইনরির শ্বাসের ক্ষীণ শব্দ শুনছে নিষ্প্রাণ। তার নিরানন্দ নিস্পৃহ মুখটার দিকে এক মনে চেয়ে রইল নিষ্প্রাণ। টুক করে গভীর চুমু খেল আইনরির রক্ত ভেজা অধরে। কচি কচি অরঞ্জিত জলদের অবাধ অবিশ্রান্ত বিচরণে মুখর হয়ে উঠছে রমলোক। সোনা গলা প্রভাকরের তীর্যক রশ্মি মেদিনীর বুকে হানা দিয়েছে সগৌরবে। তাল মেলানো মলয়ে মিশেছে দীপ্ত বদনের উষ্ণতা। নভলকে বিছিয়েছে প্রভাকর তার শখের তপ্ততা। ছিন্নভিন্ন করে দেবে সকল স্থিমিত নীরবতাকে। রাজন শিকদারের চোখের জল বইছে বর্ষণের শ্রাবণ সন্ধ্যার মতো। তিনি চেয়েও কিছু করতে পারেনি সেদিন। সন্তানের প্রতি অন্ধপ্রেম তাকে বাধ্য করেছে চুপ থাকতে। বেঁধে রাখতে হয়েছিল 2 হাত। শুনতে হয়েছিল ছেলেদের ভুলের স্বীকারোক্তি, মানতে হয়েছিল তাদের কথা, ভুলতে হয়েছিল ন্যায়নিষ্ঠতা। তার অনুতপ্ততা তাকে ঘুমোতে দেয়নি। দীর্ঘদিন ধরে ভুগেছেন অন্তর্দহনে। নিষ্পেষিত হচ্ছেন অন্তরিন্দ্রিয়ের প্রশ্নের কাঠগড়ায়। কত রাত কাটিয়ে উপরওয়ালার কাছে ক্ষমা চেয়েছেন, কত দান করেছেন সেই পাপের ভার লঘু করতে। আদৌ কি তিনি মুক্তি পাবেন? রাজন শিকদার চাননি আইনটিকে বিয়ে করুক নিষ্প্রাণ। নিষ্প্রাণ সুস্থ নয়, তাই তিনি চাননি নিষ্প্রাণের সাথে জড়িয়ে আইনটির জীবন বিপন্ন হোক। ভুল তিনি করেছেন, তার মাসুলও গুনছেন।
হাসপাতাল থেকে ফিরে যখন আইনরিকে বিয়ে করার কথা বলে নিষ্প্রাণ, তৎক্ষণাৎ তা সশব্দে নাকচ করেন রাজন শিকদার। ফলস্বরূপ তার স্থান হয় হুইল চেয়ারে। মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে রাজন শিকদারের। নিষ্প্রাণ যতই নিজেকে কন্ট্রোলে আনার চেষ্টা করুক, ক্ষেত্র বিশেষে তা নিষ্ফল। আইনরি যদি সবটা জেনে যায় আর নিষ্প্রাণ যদি জানতে পারে যে আইনরি অন্য কারোর সাথে মিলে সব করেছে, তাহলে মেয়েটাকে ছাড়বে না নিষ্প্রাণ। ডুকরে ওঠেন রাজন শিকদার। তার অন্তরিন্দ্রিয়তে উথাল পাথাল ঝড় বইছে। আরও একটা মৃত্যু তাকে দেখতে হবে। এর চেয়ে তার নিজের মরে যাওয়াই ভালো। এক তারাকে মেরে নিষ্প্রাণ প্রাণহীন হয়েছে, আর এক তারাকে মেরে না নিষ্প্রাণ তার প্রাণটাই দিয়ে দেয়। রাজন শিকদার যত কিছুই করেছেন, তবু নিষ্প্রাণকে ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে। সে ভালোবাসায় খাত ছিল না, তা ছিল অপরিমেয়, অকৃত্রিম, অসন্দিগ্ধ, নিগুড়। তাই তো তাকে রক্ষার্থে বিদেশে পাঠিয়ে দীর্ঘদিন দূরে থেকে তাকে আগলে রেখেছেন। চোখের জল ফেলেছেন, প্রার্থনা করেছেন নিষ্প্রাণের সুষ্ঠু সুন্দর জীবনের জন্য। হয়তো নিষ্প্রাণও সেই সুপ্ত ভালোবাসা খানিক আঁচ অনুধাবন করেছে, তাই তো সে এখনো জীবিত আছে। হয়তো এটাই তার সবচেয়ে বড় শাস্তি। নিজের চোখে সব শেষ হতে দেখবেন, অন্তর্জালায় ধুকে ধুকে মরবেন তিনি। সব শাস্তি চর্মচক্ষুতে দেখার প্রয়োজন পড়ে না। কিছু শাস্তি থাকে শুভ্র সতেজ মেঘের মতো, কারো জন্য ঝলমলে দিনের আহ্বান, তো কারো জন্য লুকিয়ে রাখা আধারের বিষবান। আইনরি শ্বাস গুনে যাচ্ছে নিষ্প্রাণ, সংকীর্ণ ক্ষুদ্র শ্বাস। চোখে হাসল নিষ্প্রাণ। আইনরির ভোলা ভালা মন্থর চাহনি। মোলায়েম গলায় বলে ওঠে নিষ্প্রাণ, তুই ভাবলি কি করে? তুই এত কিছু করবি আর আমি কিচ্ছু জানবো না? তোর প্রতি শ্বাসে আমি, তোর প্রতি রক্ত বিন্দুতে আমি, তোর রন্ধ্রে রন্ধ্রে আমি বহমান, তোর পরন্ত প্রত্যেকটা চোখের পল্লবে আমি, তোর বারন্ত প্রতিটা নেশায় আমি, শাস্য নেত্রের প্রত্যেকটা ফোঁটায় আমি। আমাতেই সৃষ্টি তুই, আমাতেই ভ্রংশ তুই, আমার প্রাণ স্পন্দন তুই। বাতাস কাঁপিয়ে বিক্ষুব্ধ হাসিতে জলপ্রপাতে আইনরির প্রতিটি শ্বাসের মৃত্যু ঘটাচ্ছে নিষ্প্রাণ। নিষ্প্রাণ সরল গলায় বলল, দাদুর চোখে চশমা দেখেছিস? ওটার মাঝখানে যে খাসটা আছে, ওইখানে একটা স্পাই ক্যামেরা লাগানো। তুই আমাকে এখনো বুঝতে পারিসনি ধ্রুবতারা। তোর ক্ষণে ক্ষণে নিশ্চিত প্রত্যেকটা শ্বাসও আমার। তোকে একা ছাড়ি কি করে আমি? আইনরি প্রকম্পিত শ্বাস ফেলল, ঘুঙানি দিয়ে বলল, প্রাণ। ফিক করে হেসে ফেলে নিষ্প্রাণ। আইনরির জমাট রক্তের গালিচাওয়ালা কপালে কপাল ঠেকিয়ে বলল, তারা ঠিকই বলেছে, তুই আমাকে ভালোবাসতে পারিসনি। আমার তারা ছাড়া কেউ আমাকে ভালোবাসতেই পারিনি। দেখ, ওই যে ওখানে বসে আছে তারা, তোকে দেখছে। আইনরি বিভ্রান্ত হয়, বিমড় চোখে তাকায় নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণের সরস হাসিতে বৃহৎ ঢোক গেলে আইনরি ঘন ঘন শ্বাসের ঝর্ণা বইয়ে সন্তর্পণে পাশ ফিরে তাকায়। আইনরির আখি পল্লব কাঁপছে, ভীত সে, স্থিমিত সে, কিন্তু কাউকে দেখতে পেল না আইনরি। নিষ্প্রাণ সরব গলায় বলল, বাংলাদেশ ফিরে আসার পর সব ঠিক ছিল, তারা আমার স্মৃতির অগোচরে রয়ে গেল। কিন্তু কিন্তু যেদিন তোকে দেখলাম, তারা আবার আসতে লাগলো আমার কাছে। মেয়েটা অনেক কষ্টে আছে রে তারা। তোকে দেখার পর আমার তারা আবার আমার কাছে এসে ধরা দিল, আবার আশেপাশে হাসতে লাগলো, কথা বলতে লাগলো। আইনরি টিমটিমে চোখে চেয়ে আছে। রাজন শিকদার ঠিক বলেছে, নিষ্প্রাণ অসুস্থ। মৃত মানুষ কখনো ফিরে আসে না, কিন্তু নিষ্প্রাণ এখনো তার তারাকে অনুভব। মৃত মানুষ কখনো ফিরে আসে না, কিন্তু নিষ্প্রাণ এখনো তারাকে অনুভব করে। নিষ্প্রাণ পুরো কক্ষে চোখ বোলাতে থাকে, দেয়ালে, জানালায়, মেঝেতে। স্নেহসিক্ত গলায় বলল, তুই ওকে দেখতে পারবি না, আমি দেখি। তোর পাশে বসে আছে ও। নিষ্প্রাণ ছোট্ট শ্বাস ফেলল, বলল, বল, এখন কি করবো তোর সাথে? আমি মেরে ফেলবো নাকি মরে যাব? আইনরি ভয়ার্ত চোখে তাকায়। তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না, গড়গড় করতে থাকলো। নিষ্প্রাণ চঞ্চল হাসল, কোনো জড়তা নেই হাসিতে। সুখকর গলায় বলল, তারা আমার প্রথম কোণ ছিল। ওকে মারতে আমার সত্যি কষ্ট হয়েছে, কিন্তু ওর হয়নি। ও মরতে চেয়েছিল। এই দূষিত, দুর্গন্ধ, অসুস্থ পৃথিবীতে ও বাঁচতে চায়নি। আমি ওকে মুক্তি দিয়েছি, কিন্তু এরপর যাদেরকেই মেরেছি, কারোর জন্য 1 ইঞ্চও কষ্ট হয়নি আমার। আমার তারা কোনো শব্দও করেনি, তাই কাউকে আমি শব্দ করার সুযোগও দিই না। তোর মনে আছে সেই পার্টি?
ভেবেছিলাম সূত্রে যাব, কিন্তু দিল না ওরা। আমি কি করব বল? আজ তো আমি ছোট নই। পৃথিবীতে হাজারো নারী এভাবেই মরে, নিজের আত্মমৃত্যুতে, নিজের সত্তার মৃত্যুতে। সবাইকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু যারা এসব করবে তাদের শেষ পরিণতি এমনই হবে। তারা বাঁচবে, তাদের আলো কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। শেষের লাইন দুটো আকাশসম ক্রোধ নিয়ে উড়ায় নিষ্প্রাণ। আইনরির শান্ত দেহ আবারও ঝংকার ওঠে। নিষ্প্রাণের বিশাল পাঞ্জার আঘাত আনে তার তুলতুলে গালে। কোনো শব্দ করল না নিষ্প্রাণ, সে শক্তি নেই তার কাছে। অক্ষিপুট চুইয়ে চুইয়ে পড়ছে জল। আইনরির চুলের গোছা পুনরায় নিষ্প্রাণের দখলে। ক্রোধান্ধ হয়ে বলল, কেন এসেছিস তুই এখানে? এই ঘরের প্রত্যেকটা দেওয়াল বিষাক্ত, এই ঘরের বাতাসে শুধু মৃত্যুর গঞ্জন। কেন ওদের কথা শুনলি তুই? সারেককে আমি মারিনি, কারণ ও তোকে সাপোর্ট করেছে, কিন্তু আমি বোধহয় ভুল করেছি। ওকে তো আমার সেদিনই মেরে ফেলা উচিত ছিল। মিসকাত, ওকে কি করবো আমি? নিষ্প্রাণের দাঁতে দাঁত নিষ্পেষণে কর্কর ধ্বনিতে প্রাণশ্বাস কমে আসছে আইনরির। অকস্মাৎ আইনরির গলদেশ চেপে ধরে নিষ্প্রাণ। আইনরি জলহীন মাছের মতো শুধু অধর ছড়িয়ে যাচ্ছে। মৃত্যু দেখছে তার দুই চোখ, আর দেখছে তার প্রেমিক পুরুষকে, যে কখনো তাকে বুকে আগলে রেখেছে, আদর করেছে অতলস্পর্শী ঘরে, ছুঁয়েছে তার হৃদ প্রকষ্ট, কাঁপিয়েছে তার দেহের গহীনতা, ছাপিয়েছে তার আখি জল সুখের প্রখর চোরাবালিতে। আজ সে তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে তার স্বয়ং হাতে। আইনের জলসিক্ত লোচনে বাঁচার আকুতি, কিন্তু মুখে রা নেই। কার কাছে করবে সে প্রাণ ভিক্ষা? সে নিজেই প্রাণহীন। নিষ্প্রাণ প্রকোপিত গলায় বলে ওঠে, তোকে তো মরতে হবে তবু তারা, না হলে যে তোর বাঁচতে কষ্ট হবে। আমার তারা বাঁচতে চাইনি, তোর কথা আমি শুনবো না। আইনে ছটফটাতে থাকে, তার প্রাণ বের হয়ে যাচ্ছে তার সুঢালো নেত্রযুগল দিয়ে। কিছুক্ষণে ছটফটিয়ে সহসা শান্ত হয়ে যায় আইনরি। স্থির শীতল সমাহিত চাহানি, হাত ছড়ায় নিষ্প্রাণ। হঠাৎ করে এলোমেলো হয় তার অনুভূতি, সম্বিত ফিরে পায় সে। আইনরির মুখের দিকে পূর্ণ নজরে তাকিয়ে আদুরে গলায় নিম্নস্বরে বলল, ধ্রুবতারা, এই ধ্রুবতারা, কথা কেন বলছিস না তুই? কথা বল। ব্যথা পেয়েছিস? আমি তোকে ব্যথা দিতে চাইনি রে। কেন এলি তুই এখানে? এই ঘর আমাকে পাগল করে দেয়। এই এই ওঠ না, কথা বল না ধ্রুবতারা, বল না। আইনরি অসার, তার সারা অঙ্গ শান্ত, প্রভঞ্জনে নেই আলোড়ন। নিষ্প্রাণ খেপে গিয়ে বলল, কথা বল বলছি, ওঠ বলছি। তোর কিছু হলে আমি কাউকে ছাড়বো না। যারা তোকে এখানে এনেছে তাদের কাউকে আমি ছাড়বো না। আইনরি সারাহীন কায়া বক্ষস্থলে জড়িয়ে ধরে নিষ্প্রাণ। তার প্রাণ স্পন্দন আজ কম্পিত হচ্ছে না। ধ্রুবতারা, কথা বল প্লিজ। তার মতো আমাকে ছেড়ে যাস না প্লিজ। আইনরির মাথাটা নিজের বাহুর উপর রাখে নিষ্প্রাণ। সপ্রতিভ চোখে চেয়ে আরাক হাত দিয়ে আইনরির কপালে জমে যাওয়া লহুতে ঘষা মারে। দলা দলা লহুর চাক এবড়ো থেবড়ো হয়ে ছড়িয়ে যেতে থাকে। আইনরির পুরো শরীরটাকে নিজের মাঝে নিয়ে নেয় নিষ্প্রাণ। ঠোঁটের লহুতে নিজের অধর রাঙিয়ে নেয়। আইনরির উলথুলো চুল সুন্দর করে গুছিয়ে তার কানের পেছনে গুজে দেয়। আইনরির শাড়ির আঁচল থেকে তার সৌরভ নিতে থাকে। নিষ্প্রাণের মন্থর পাগলামি যে তার ধ্রুবতারা দেখতে পাচ্ছে না, তাকে ধ্রুবতারার প্রাণ বোঝে। নিস্তব্ধ আইনরির দেহটা বুক স্পন্দনের সাথে চেপে ধরে নিষ্প্রাণ। দুপা ছড়িয়ে শ্বাসরুদ্ধ করে আইনরিকে অনুভব করছে সে। আইনরি নীরব নিশ্চল, অনুভূতি শূন্য নিষ্প্রাণের আজ কি একটা হলো। কেঁপে উঠল এক ভয়ঙ্কর আত্মগ্লানিতে, নিমগ্ন হলো একাকিত্বে, স্তব্ধ হলো তার ভয়ঙ্কর আগ্রাসন। একজন সুস্থ মানুষ তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনার রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একটা শিশু তার শৈশবে ঘটা কোনো ঘটনায় কোনো ধরনের রিয়াক্ট করতে পারে না, তখন তার মধ্যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ সৃষ্টি হয়, যা পরবর্তীকালে রাগের জন্ম দেয়। এই রাগ একসময় তার আওতার বাইরে চলে যায়। তখন সে রাগকে কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন অযাচিত ঘটনা ঘটিয়ে ফেলে। তার সামনে করা কোনো অপরাধের জন্য অপরাধীকে ক্ষমা করতে নারাজ সে। একে আনফরগিভনেস হুপ বলে। এর ফলে উক্ত ব্যক্তি ধীরে ধীরে তার সামনের মানুষটিকে ক্ষমা করার মহৎ গুণ হারিয়ে ফেলে। হাঁটু ভাঁজ করে হাতের বাঁধনে জড়িয়ে ধরে বসে আছে নিষ্প্রাণ। তার শির দ্বারা ঠেসে আছে রাজন শিকদারের হুইল চেয়ারের সাথে। নিষ্প্রাণের নিমগ্ন দৃষ্টি মেঝেতে, ক্লান্তিহীন গলায় বলল,
আপনাকে বাঁচিয়ে রাখা আমার ভুল হয়েছে। আপনার কারণে আজ আমাকে ধ্রুবতারের গায়ে হাত তুলতে হলো। আপনি ইচ্ছে করলেই সব থামাতে পারতেন, কিন্তু করেননি। আপনার কারণে আমি তারাকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। আজ আপনার কারণেই আমি আমার ধ্রুবতারার প্রাণটাও কেড়ে নিতে চেয়েছি। সক্রত উন্মাদ নিষ্প্রাণ উঠে দাঁড়ায়, এক লাথি বসায় হুইল চেয়ারে, তা গিয়ে থেকে দেয়ালে। রাজন শিকদার হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। তার চোয়াল আঘাতপ্রাপ্ত হলো, চকিতে দাঁতের সাথে নরম গালের জায়গা লেগে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। কপালের এক পাশ মেঝের শক্ত পাটাতনে লেগে ফেটে যায়, গলগলিয়ে শনিতে মাখামাখি হয় সফেদ মেঝে। রাজন শিকদার কাটতে থাকলো। তাকে বিছানায় শোয়ালো নিষ্প্রাণ। নিভু নিভু ফ্যাকাশে দৃষ্টি। নিষ্প্রাণ নির্বিকার গলায় বলল, যদি ধ্রুবতারার কিছু হয় না, তাহলে আপনাদের কাউকে আমি ছাড়ব না, মনে রাখবেন। হাজমল, হাজমল। রাজন শিকদারের ভয়ে থমকে যাওয়া দুই চোখ দিয়ে জলস্রোত বইছে, কপাল কেটে ঝরছে রক্তস্রোত। নিষ্প্রাণের চিৎকারে ছুটে এলো হাসমুল। তাকে দেখেই কঠোর গলায় বলে ওঠে নিষ্প্রাণ, ইঞ্জেকশনটা দিয়ে দাও, তার আগে ডক্টর দেখিয়ে ড্রেসিং করে নিও। যে ছোট সাহেব। রাজন শিকদার অসাড় হয়ে পড়ে রইলেন। নিষ্প্রাণ বেরিয়ে এলো সেখান থেকে। করিডোর দিয়ে নরম পায়ে হেঁটে এসে নিজের কক্ষে প্রবিষ্ট হয় সে। আইনটি গভীর ঘুমে আচ্ছন্ন। ডাক্তার তাকে অল্প মাত্রার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। আপাতত মাথার যন্ত্রণা থেকে বাঁচার জন্য তার ঘুম প্রয়োজন। নিষ্প্রাণ ধীর পায়ে এসে বিছানার সাথে লেগে মেঝেতে বসে। তার প্রগাঢ় দৃষ্টি নিয়ে আয়নির ঘুমন্ত মুখে। কপালে দুটো সেলাই লেগেছে, ঠোঁটের কোণে লাগিয়েছে মলম। নীল হয়ে গেছে জায়গাটা, লাল তিল ঢেকে গেছে কালচে ভাবে। তবুও তা উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে নিষ্প্রাণের চোখে। নিষ্প্রাণের এক দূরদমনীয় কৌতূহলী তুরন্ত টান আয়নের কোমল ওষ্ঠা ধরে, যার মোহ সে কাটাতে পারে না। বিছানার কার্নিশে দুই হাতের ভরে উঁচু হয় নিষ্প্রাণ। ঝুঁকে পড়ে গভীর আশ্লেষে আয়নের অধর সুধায় নিজের অশান্ত অতৃপ্ত সত্তার মৃত্যু ঘটায় সে। আয়নের ঘুমন্ত ভাবের কোনো পরিবর্তন হলো না। ফিচেল হাসে নিষ্প্রাণ। এই ঠোঁটের মায়া সেই জন্মে কাটাতে পারবে না। পকেট ভর্তি বেলি ফুলের পাপড়ি, তা নিয়ে ছড়াতে থাকে আইনরির সারা অঙ্গে। মুচকি হাসে নিষ্প্রাণ। আইনরির কাঁধের কাছে আঁচলের সম্মুখভাগ নিয়ে নিজের মুখের সামনে ধরে। এত ভালোবাসা গোচান রাখিও আচরে। ধ্রুবতারা, ব্যথা পেয়েছিস তুই? কি করব বল? তুই কেন আমার কথা শুনিস না? হ্যাঁ, কতবার না করলাম ওই বাড়িতে যাস না, কিন্তু তুই। বুক পাঁজরে জমে থাকা চাপা শ্বাস ফেলল নিষ্প্রাণ। কাতর গলায় বলল, আর একটু হলেই তো সব শেষ হয়ে যেত। এই হাতে আমি আমার অস্তিত্বকে শেষ করে দিতাম। কেন বলিসনি তুই আমাকে? তুই মা হতে চলেছিস। নিষ্প্রাণ বিছানার কার্নিশে উঁচু বর্ডারে চিবুক রাখে। তার মুখটা একদম আয়নের বুকের কাছে, যেন হৃদস্পন্দন শুনতে পাচ্ছে নিষ্প্রাণ। বাচ্চাদের মতো অস্পষ্ট গলায় বলল, আমার সন্তানকে তুই মেরে ফেলতে চেয়েছিলি, এতটা পাষাণ কি করে হলি তুই? আইনরির চুলে হাত গলায় নিষ্প্রাণ। মেয়েটার এই শান্ত রূপ বুকে ব্যথা বাড়ায় তার। কপালে সেলাইয়ে সযত্নে অধর ছোয়ালো, চোখের পাতায় ছুঁয়ে দিল নিরভিমান মায়া। নিষ্প্রাণ উঠে দাঁড়ালো, দরজা বন্ধ করে লাইট অফ করে জ্বালিয়ে দিল সবুজাব ক্ষীণ আলোকবাতি। জানলার পর্দা উড়িয়ে সুধানিধির জগৎমোহনীয় জ্যোৎস্না হুড়ুর করে ঢুকে পড়ছে। নিষ্প্রাণ পর্দা টেনে দেয়, নিঃশব্দে এসে তার ক্লান্ত শরীর এড়িয়ে দেয় আয়নের পাশে। দেহের উচ্চটান কমাটে মাথাটা রাখে আয়নের বুকের উপর, আলতো হাত রাখে আয়নের নরম উদরে। নিষ্প্রাণ শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। তার চোখের সামনে হাজারো প্রতিচ্ছবির সমাবেশ ঘটায়। আয়নের বক্ষস্থল ভিজতে লাগলো নিষ্প্রাণের নিমেষহীন চাহনির ক্লান্ত নিরবধি নোনতা স্বচ্ছ জলের নহরে। 2 দিনে অনেকটা সুস্থ হয়েছে আয়নরি, কিন্তু মৌনতা যেন এখন তার নিত্য সঙ্গী। ঘরের মধ্যে বিড়াল ছানার মতো গুজে থাকে। নীরবতার এক প্রশান্তি খুঁজে পায় সে। আয়নের মুখে খাবার তুলে দিচ্ছে নিষ্প্রাণ। চকিতে নজরুল ডেকে ওঠে, ছোট সাহেব, নিচে কেডা আইছে আপনার লগে দেখা করতে। দরজার ওপাশে দাঁড়িয়ে নিজের বক্তব্য শেষ করলো নিষ্প্রাণ। নিষ্প্রাণ প্রশস্ত গলায় বলল, তুমি যাও, আমি আসছি। আইনের ভীত নরম দৃষ্টিতে তাকালো। গহন হাসল নিষ্প্রাণ। চোখের ইশারায় কিছু একটা ইঙ্গিত করে বলল, তুই থাক, আমি আসছি। আইনটি কোনো প্রতিক্রিয়া করল না। অচঞ্চল সে। কেমন আছেন মিস্টার মিসকাত? মিশকাত নড়ে চড়ে বসল।
তার কৌতূহলী দুই চোখে আইনরিকে খুঁজে চলেছে। গত 2 দিনে আইনরির সাথে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা করেছে সে, তাই বাড়িতে আসতে হলো তাকে। কণ্ঠে ঠাট রেখে প্রত্যুত্তর করে মিশকাত। জি ভালো, আপনি কেমন আছেন? ভালো, তা কি মনে করে এসেছেন? মিশকাত চোখ বোলালো সিঁড়ির দিকে। তার চোখের দর্পণে ধরা দিল না আইনরি। সরব গলায় বলল, আইনরি কোথায়? অনেকদিন ওর সাথে দেখা হয় না, তাই ভাবলাম দেখা করে যাই। নিষ্প্রাণ চমৎকার হাসল। তার হাসিতে মিশকাতের কেমন অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু মিশকাত তা প্রকাশ করল না। তার অধরে দীপ্ত হাসির মাতম খেলিয়ে বলল, ওর সাথে দেখা করে যাবে? শিওর, হোয়াই নট। আসুন আমার সাথে, দাদুর সঙ্গেও দেখা করে নেবেন। অবশ্য আমার জানা মতে দাদু এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, তবুও দেখা করে যান, কখন কি হয়ে যায় আবার। মিশকাত মৃদু চমকাল। নিষ্প্রাণের ব্যক্ত কথার অর্ধতারের প্রয়াস শেষে তাকালো নিষ্প্রাণের দিকে। সিঁড়ি বেয়ে স্বাভাবিক ভঙ্গিতেই উঠছে নিষ্প্রাণ। নিষ্প্রাণের বিষয়ে এত কিছু শোনার পর তার আচরণে অবাক না হয়ে পারে না মিশকাত। এত কিছু করেও এত স্বাভাবিক কি করে থাকে মানুষ? রাজন শিকদারের কক্ষে প্রবেশ করেই গা ছমছম করে ওঠে মিশকাতের। তিনি ঘুমোচ্ছেন, পাশেই বসে আছে হাসমুল। নিজের গরজেই নিষ্প্রাণ বলল, হাসমুল সবসময় দাদুর আশেপাশে থাকে, তার সর্বক্ষণিকের সঙ্গী বলতে পারেন। আসুন। মিশকাত পুরো ঘরে চোখ বোলায়। সবকিছু কেমন শান্ত সমাহিত। গা শিউরে ওঠে তার। আইনি সেভাবে বসে রয়েছে। মিশকাতকে দেখে কোনো ভাবলেশ হলো না তার। কপালের উপর চুল থাকায় সেলাইয়ের দাগ স্পষ্ট। আইনি বেশ দূরত্বে বসেছে মিশকাত। নিষ্প্রাণের চোখ এড়িয়ে কোনো কিছু করা তার পক্ষে সম্ভব নয়। নিষ্প্রাণ সচল চোখে চেয়ে আছে। আইনি মৌনতার সাগরে ডুবন্ত। তার ফ্যাকাশে আনন, ক্লান্ত চোখ আর চকিতে সেলাইয়ের দাগ চোখে পড়তেই অধৈর্য হয়ে ওঠে মিশকাত। ভীত সন্ত্রস্ত চোখে চেয়ে রয় সে। নিষ্প্রাণের মোবাইল বেজে উঠতেই সে বাইরে চলে আসে। আইনজি হুটুপুটি করে উঠে দাঁড়ায়। বালিশের তলা থেকে এক টুকরো কাগজ নিয়ে তা ব্যস্ত হাতে মিশকাতের হাতে গুজে দিয়ে বলল, প্লিজ আপনি চলে যান এখান থেকে। আইনরি, তোমার এই অবস্থা হলো কি করে? এসবের মানে কি? প্লিজ আপনি চলে যান, আমি যা বলার এখানে লিখে দিয়েছি, আপনি এখান থেকে চলে যান। গলা কাঁপছে মিশকাতের, সাথে থরথরিয়ে উঠল শরীর। ওকে ওকে, যাচ্ছি আমি, নিজের খেয়াল রেখো। বাইরে বেরিয়ে আসে মিশকাত। দেখল করিডোরে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ। নিষ্প্রাণ অবাক গলায় বলল, আরে চলে যাচ্ছেন যে? মিশকাত রোয়েশ হয়ে বলল, একটা জরুরি কল এসছে, তাই আসি, আবার দেখা হবে। ওকে। দ্রুত পা চালায় মিশকাত। বাড়ির বাইরে বেরিয়ে এসে বাইকে বসে। ভাইব্রেট করে ওঠে তার মুঠো ফোন। রিসিভ করতেই ওপাশের ব্যক্তির তটস্থ গলার প্রশ্ন, আয়ান্দ্রি কেমন আছে? মিশকাত মর্মবেদী গলায় বলল, ভালো নেই। নিষ্প্রাণ নির্ঘাত আইনরির গায়ে হাত তুলেছে। তুমি ওকে অ্যারেস্ট করছো না কেন? মিশকাত হেয়ালি গলায় বলল, বললে অ্যারেস্ট করা যায় নাকি? প্রুফ পাবো কোথায়? ওয়েট, আইনরি কিছু একটা দিয়েছে আমায়। মিশকাত কল হোল্ডে রেখে আইনের দেওয়া কাগজটা খুলে রাখে। গোটা গোটা অক্ষরে সেখানে শুধু লেখা, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনাদের কিছু করতে হবে না, আমি ঠিক আছে। যতক্ষণ আমি কিছু বলছি আপনারা প্লিজ নিষ্প্রাণ থেকে দূরে থাকুন। শুধু এতটুকুই? হ্যাঁ, এতটুকুই। সারস হতাশ গলায় বলল, আমার সত্যিই এখন আয়ান্দ্রির জন্য ভয় হচ্ছে। করিডোর থেকে বাইকে বসা মিশকাতকে দেখছে নিষ্প্রাণ। তার সব কথাও শুনতে পারছে। বক্র হাসি তার অধরে। নজরুল বাধ্য ভৃত্যের মতো বলল, আপনি যেভাবে বলছেন তেমনি লাগাই দিছি সিটের লগে। গুড। ড্রাইভিং কত দূর তোমার? যে ভালো। মনোযোগ দিয়ে শেখো, লাইসেন্সের ব্যবস্থা আমি করে দেব। যাও এখন, মায়ের খেয়াল রেখো। জি ছোট সাহেব। কক্ষে আসে নিষ্প্রাণ। বিছানায় বসে সে। আইনরি এখনো মোমের মূর্তির মতো বসে আছে। আইনরির কাছে এগিয়ে গেল নিষ্প্রাণ। মখমলে গলায় বলল, তুই আর ঝামেলা করিস না তবু, তারা ওদের আমি ক্ষমা করে দিলাম। আইনরির বুকের কাছে মাথা রাখে নিষ্প্রাণ। আদরে গলায় বলল, তোর হৃদস্পন্দন আমি শুনতে পাই, তুই কেন আমার প্রাণ স্পন্দন শুনতে পাস না? হ্যাঁ, ড্রেসিং টেবিলের পাশে একটা ছোট্ট ড্রয়ার।
যার 3টে তাক। তার ভেতরে কিছু একটা খুঁজছে নিষ্প্রাণ। অলস ভঙ্গিতে বিছানায় বসে আছে আইনরি। নিষ্প্রাণ পরম যত্নে তার চুলে পনিটেল করে দিয়েছে। আইনরির কপালের সেলাইয়ের দাগ জল জল করে ধরা দিচ্ছে চোখে। গোল গোল চোখে চেয়ে প্রশ্ন করে আইনরি। আমরা ঢাকা কবে যাব? সূক্ষ্ম চোখে তাকায় নিষ্প্রাণ, একটা ছোট্ট হাসি উপহার দিয়ে বলল, তুই একটু সুস্থ হলি। গাঢ় শ্বাস ফেলে আইনরি। কৌতূহলী গলায় ফের প্রশ্ন করে, কি খুঁজছিস? একটা জিনিস দেখাবো তোকে, এখানেই কোথাও ছিল, তুই একটু দাঁড়া, আমি খুঁজে দেখছি। আইনরি নীরব হয়। তার হাত চলে যায় উদরে। এখানেও একটা ছোট্ট প্রাণ আছে। ওই প্রাণহীন মানুষটার অংশ সে। একজন নারীর পূর্ণতা আসে তার সন্তান যখন তাকে মা বলে ডাকে। একটা ছোট্ট প্রাণ যখন কোনো নারী নিজ গর্ভে ধারণ করে, তখন সে হয় পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, যে 10 মাস লড়াই করে নিজের সন্তানকে বসুমতির আলো দেখায়। মা হওয়ার খুশি এক সুপ্ত অনুভূতি, তা বলে বোঝানো যায় না, আর না যায় কাউকে দেখানো। শুধু হৃদয়ের অন্তঃস্থলে খুব গোপনে তাকে লালন করা যায়, ভালোবাসা যায়, প্রেমে পড়া যায়। আইনরি আজ সে অনুভূতি হওয়ার কথা, কিন্তু তার কোনো অনুভূতিই নেই। যেন সমস্ত অবারিত অনাবৃত প্রেমাচ্ছন্ন অনুভূতিগুলো ভোতা হয়ে গিয়েছে। নিষ্প্রাণ খুটখুট করে খুঁজে চলেছে কিছু একটা। আইনরির মনে আচমকা এক অদ্ভুত প্রশ্ন জাগ্রত হলো। তার ইচ্ছে হলো সেই প্রশ্ন উত্তর জানতে। নিষ্প্রাণ তাকে মারবে না, আর ছাড়বেও না, এইটা আইনরি উপলব্ধি করে ফেলেছে। তাই ভনিতা না করেই নিজের মনের অদ্ভুত প্রশ্নটা সে করেই ফেলল। প্রাণ, হুম, তুই এই পর্যন্ত কয়জনকে মেরেছিস? নিষ্প্রাণের হাতে লাগে যা এতক্ষণ ধরে সে খুঁজে যাচ্ছিল। স্বমহিমায় উঠে দাঁড়িয়ে আইনরির দিকে তাকিয়ে মুচকি হাসল। হাতের ছবিটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, 19 মানে 19। আইনরির মনে হলো কেউ তার কলিজার উপর 100 টনের পাথর চেপে দিয়েছে, এবং তা ততক্ষণে পর্যন্ত সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু ঘটে। নিষ্প্রাণ বিড়াল পায়ে আইনরির সামনে এসে বসে ঠোঁট ভর্তি হেসে বলল, ভয় পেয়েছিস? এখন আর কাউকে মারবো না, চিন্তা করিস না। নিষ্প্রাণের সাবলীর কথায় আইনরির গলায় যেন ভারী কিছু একটা আটকে গেল। সে শ্বাস নিতে পারছে না। নিষ্প্রাণ সহস্র অধরে বলল, এর মধ্যে দুজন আমার খুব ভালো বন্ধু ছিল। যখন ইংল্যান্ডে ছিলাম তখন। তুই বল, র্যাগিং করতে হলে কাউকে মলেস্ট করতে হবে? মাথাটা আমার খারাপ হয়ে গিয়েছিল, নিজের হাতে মারিনি। একদিন ল্যাবে কাজ করছিলাম, তখন আমি কেমিক্যালের ব্লাস্ট করিয়েছি, ব্যাস। আর কি, আমার তেমন কিছুই হয়নি, শুধু গলার কাছে একটা গরম কি যেন এসে গেঁথে গেছিল। দেখ, এখনো দাগ আছে। আইনরি তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিষ্প্রাণ এমনভাবে তার ক্রিমিনাল কনস্পিরেসি ডিসক্রাইব করছে যেন দুধ দিয়ে ভাত খাচ্ছে সে, যার অতিরিক্ত মিষ্টি তার বিরক্ত লাগছে। আইনরি তবুও শান্ত রইল। তার কাছে এসব পরিচিত মনে হচ্ছে। নিষ্প্রাণ ছবিটার দিকে তাকিয়ে হাসছে। তার মধ্যে কোনো অনুশোচনাই নেই। এ কেমন মানুষ? অনুভূতিশূন্য মানুষ কি আসলেই মানুষ? আইনের ভাবনার ব্যাঘাত ঘটায় নিষ্প্রাণ। তার নরম অধরে গাঢ় ঘষা দেয় সে। আইনের প্রতিক্রিয়াহীন। নিষ্প্রাণের সবচেয়ে বেশি আকর্ষণ আইনের ওষ্ঠাধরে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই ঠোঁটের উপরই কড়া শাসন চালায় নিষ্প্রাণ। নিষ্প্রাণ আলতো করে ছোট্ট কামড় বসায় আইনের নিচের ঠোঁটে। রক্ত লেগে যায় নিষ্প্রাণের সধরে। আইনের অধরের রঞ্জিত মুছে দেয় নিষ্প্রাণ। ঘোরের চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ছবিটা ফট করে আইনের সামনে ধরে। আইনের নরম হাতে ছবিটা নেয়। রঙিন ছবিটাতে একটা মেয়ে। মেয়েটাকে পরি বললে ভুল হবে না। মেয়ে মানুষ এত সুন্দর কি করে হয়? আইনরি চিনতে পারল না তাকে। কেউ? আইনরির কড়া শীতল গলার প্রশ্নে নিগড় হাসি নিষ্প্রাণ। প্রফুল্ল গলায় বলল, ভালো করে দেখে বলতো, চিনিস কিনা? আইনি ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হঠাৎ তার নজরে পড়ে মেয়েটার ঠোঁট। শুধু মুখের ছবি হওয়াতে নয়নতারার ঠোঁটের তিল ধরা দিল আইনরির চোখে। অবিশ্বাস্য গলায় বলে ওঠে সে, তারা? আমার তারা, নয়নতারা। ভরার চাহনিতে নিষ্প্রাণকে দেখে আইনরি। আমার তারা বলতেই নিষ্প্রাণের স্বাভাবিক আননে এক চমৎকার দীপ্ততা খেলে গেল, যেন হীরক খণ্ড পেয়েছে সে। ছবিটার দিকে তাকাতেই চোখ ভর্তি জল নেমে আসে আইনরির। সে তারার মতো সুন্দর নয়, বরঞ্চ তারার সামনে তাকে দাঁড় করানোর কোনো যুক্তিকতা নেই। দুচ্ছাদা গায়ের রং, পদ্মলোচন আঁখি, চোখের তারায় যেন আবেগের ঢল, পল্লবে পল্লবে ঢেউ খেলানো তীর। ঠোঁটে নেমেছে বসন্ত,
হাজারো প্রজাপতি উঠছে তার মধু আহরণে। নিষ্প্রাণ সহজ সাবলীল গলায় ভালোবাসার চাদর বিছিয়ে রেখে বলল, আমার তারা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারী। আমার মাও এত সুন্দর ছিল না, ছিল কারো কালো থাবার ভোগ। কিন্তু তারা, ও সদ্য ফোটা এক লাল পদ্ম, অগাধ জলরাশিতে যার বিচরণ, স্রোতে স্রোতে যার মহিমা, পড়তে পড়তে যার অবিরাম জগৎ মোহনীয় রূপের রানী। নয়নতারার কথা বলতে বলতে এক অন্য জগতে হারিয়ে গেল নিষ্প্রাণ। আইনরির মনে হলো নিষ্প্রাণ যেন তার সামনে কোনো নৈসর্গিক প্রতিমার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। আইনরি নিজেও যেন সেই প্রতিমাকে দেখতে পাচ্ছে, সব জীবন্ত মনে হচ্ছে তার। নিষ্প্রাণ আচমকা নিভে গেল, দমে গেল তার কণ্ঠস্বর। প্রশস্ত হলো চোখের আয়তন, ক্ষিপ্ত হলো চাহনি। কিন্তু সব শেষ করে দিল, সব। আইনরি বদ্ধশ্বাস ফেলল। এক অতলস্পর্শী সাগরে ডুবন্ত কেউ যখন পানির উপরে মাথা তুলে শ্বাস নেয়, আইনের অবস্থা ঠিক তেমন হলো। সে মুক্ত শ্বাস নিয়ে বলল, শুধু এই কারণে তুই আমাকে বিয়ে করেছিস? নিষ্প্রাণের মসৃণ কপালে বিরক্তির ভাঁজ পড়ে, নাকের ডগায় বিতৃষ্ণা ঝুলিয়ে বলল, কি বলছিস তুই? আইনরি রোদনে আচ্ছন্ন হয়ে বলল, তুই আমাকে ভালোবাসিস না, শুধু নয়নতারার এই চিহ্নকে আগলে রাখতে আমাকে নিয়ে তোর এত পাগলামি, এজন্যই এত আকর্ষণ আমার ঠোঁটে। কি পাগলের মতো কথা বলছিস তুই? ঠিকই বলছি আমি। তুই তাহলে আমাকে ভালোবাসিস নি, আমার মাঝে তারাকে খুঁজেছিস। কেন করলি এমন, কেন? নিষ্প্রাণ দুই হাত আইনরির মাথার দুই পাশে শক্ত করে ধরে তার কপালের সাথে কপাল ঠেকিয়ে জমাট গলায় বলল, আমি তোকে ভালোবাসি ধ্রুবতারা। হাজারো মেয়ের মধ্যে আমার তারা তোকে আমার জন্য সিলেক্ট করেছে, কারণ তুই স্পেশাল তাই। আইনরি হাত সরিয়ে ফেলে, ধরা গলায় কান্না গিলে নিয়ে রাগের স্ফুলিঙ্গ ছড়িয়ে বলল, না, মিথ্যে বলছিস। আমাকে তুই কখনো ভালোই বাসিসনি। আমার এই একটা অঙ্গই ছিল তোর অ্যাডিকশন, তোর অবসেশন। কারণ তুই তারাকে চেয়েছিস, আমাকে নয়। আবল তাবল কথা বলবি না। তারা শুধুই তারা, আর তুই আমার সব। আমার ধ্রুবতারা, আমার সত্য, আমার স্থায়িত্ব। উঠে দাঁড়ায় নিষ্প্রাণ, মাথা ভর্তি সুপ্ত রাগ নিয়ে বেরিয়ে আসে কক্ষ থেকে। হাতের ছবিটা ছুঁড়ে ফেলে আইনরি। আর সম্ভব নয় তার পক্ষে, আর ভালোবাসতে পারবে না এই মানুষটাকে সে, যে তাকে অন্য কেউ কল্পনা করে আজ পর্যন্ত ঠকিয়ে এসেছে। একজন মৃত মানুষকে খুঁজে চলেছে নিষ্প্রাণ। আইনরির দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে। নিষ্প্রাণ এত পাগলামি করছে, এতবার কনফেস করেছে, এত কমপ্লিমেন্ট করেছে তার ঠোঁটের। সে ভাবতে পারেনি এসব তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। কাউচে বসে আছে নিষ্প্রাণ, নিষ্পেষিত হচ্ছে তার মস্তিষ্কের নিউরন, কনকন করছে চোখের কোণ। মুদিত চোখেও সে যন্ত্রণা অনুভব হচ্ছে তার। অতর্কিত একটা উষ্ণ হাওয়া দুলে গেল নিষ্প্রাণের গাত্র বরণে। শুনতে পেল মিষ্টি মিহি কণ্ঠ, প্রাণ। অমিলিত চোখে তাকায় নিষ্প্রাণ। কাউচ থেকে সোজা হয়ে বলল, তারা, তুমি এসেছো। নয়নতারা প্রফুল্ল হাসল, বলল, আমার গুলুমুলু প্রাণ বাবা হবে, আর আমি আসবো না, তা কি করে হয়? নিষ্প্রাণ কণ্ঠে অসহায়তা নিয়ে বলল, ধ্রুবতারা আমাকে ভালোবাসতে চায় না কেন বলো তো? ও কেন বিশ্বাস করে না যে আমি ওকে ভালোবাসি? নয়নতারা চমৎকার হাসল, রহস্য করে বলল, তোর ছেলে কেমন আছে? নিষ্প্রাণ অবাক চোখে চেয়ে রইল।